কাজী আরেফ হত্যা মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে ৩ জনের ফাঁসি কার্যকর। শেষ দেখা করেছেন স্বজনরা। আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে সীমান্ত হত্যা। গত বছরে নিহত ৪৫ জন। কুড়িগ্রামের ফেলানী হত্যার ৫ বছরেও ন্যায় বিচার পায়নি পরিবার। বিদেশে বাংলাদেশকে দরিদ্র দেখিয়ে সাহায্য এনে আত্মসাৎ করেছে বিএনপি জামায়াত। কৃষি স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জাতীয় বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। এবং শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রস্তুত ময়দান। দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সভাপতি কাজী আরেফ আহমেদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ৩ জনের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়। বৃহস্পতিবার ১১টা ১ মিনিটে প্রথমে শাফায়াত হোসেন হাবিব ও আনোয়ার হোসেনের ফাঁসি কার্যকর করা হয়। পরে ১১টা ৪৫ মিনিটে কার্যকর করা হয় রাশিদুল ইসলাম ঝন্টুর ফাঁসি। এর আগে রাত ৯টার দিকে দণ্ডপ্রাপ্ত হাবিব, আনোয়ার ও রাশিদুল ইসলামের সঙ্গে শেষ দেখা করতে কারাগারে যান তাদের স্বজনেরা। পরে রাত ৯:৩০টার দিকে কারাগারে প্রবেশ করেন জেলা সিভিল সার্জন। ১০:৩০টার দিকে কারাগারে প্রবেশ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ১৯৯৯ সালের ১৬ই ফেব্রুয়ারি কুষ্টিয়ায় একটি সমাবেশে হামলা চালিয়ে হত্যা করা হয় জাসদ নেতা কাজী আরেফ সহ ৫ জনকে। এ মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এর মধ্যে ৫ জন পলাতক। এছাড়া একজন কারাগারে মারা গেছেন। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলা হলেও আশঙ্কাজনক হারে তা বেড়েই চলেছে। ৫ বছরের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে গত বছর সবচেয়ে বেশি ৪৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে এই হত্যা বন্ধ করা সম্ভব। অন্যদিকে পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সীমান্তে উত্তেজনা কমানো যেতে পারে। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। বাংলাদেশের সাথে সবচেয়ে দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে ভারতের। দৈর্ঘ্যে ৪০৯৬ কিলোমিটার। আর এই বিশাল সীমান্ত বুকে বড় বিষ ফোঁড়ার নাম সীমান্ত হত্যা। বিভিন্ন মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে বিএসএফ কর্তৃক ২০১০ সালে ৭৪ জন, ২০১১ সালে ৩১ জন, ২০১২ সালে ৩৮ জন, ২০১৩ সালে ২৯ জন, ২০১৪ সালে ৩৩ জন এবং ২০১৫ সালে গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ জন বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে সীমান্তে। সীমান্তের সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন সীমান্ত এলাকার জনগণকে নিয়ে ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও সীমান্তরক্ষী বাহিনীর আন্তঃযোগাযোগের মাধ্যমে হ্রাস করা সম্ভব সীমান্ত হত্যা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পিপলস টু পিপলস যে কানেকশন আছে, জনসংযোগ আছে, তার চলাচলের ব্যাপারে এই যে চাপ, সেই চাপটা কিভাবে মোকাবেলা করতে হবে সেটি আমার মনে হয় একটি নতুনভাবে এটিকে চিন্তা করতে হবে। ভারতীয়রা বলে যে রাত্রেবেলা কারফিউ দিয়ে দেওয়া হোক। তো কারফিউ একটা আমার কাছে মনে হয় যে এটা একটা নেতিবাচক প্রস্তাব। কারফিউ দিয়ে তো আপনি দুই দেশের সীমান্ত রক্ষা করতে পারবেন না। প্রশ্ন ছিল আন্তর্জাতিক সীমান্ত নীতি ও দ্বিপক্ষীয় শান্তিকালীন সময়ের নৈতিক বিচারে এ ধরনের হত্যা কতটা যৌক্তিক। যে লোকগুলো মারা যাচ্ছে তারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে তাদের সীমানার ভিতরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে একে অপরকে ব্লেম করে এ সমস্যার সমাধান করা যাবে না। আমরা যত সম্পর্কের অন্যান্য যত বিষয় নিয়ে কথা বলি, সাধারণ মানুষ যদি সীমান্তে গুলি খেয়ে মারা যায়, সেটা যে যুক্তি দিয়ে আপনি বা যে যুক্তি দেন না কেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেটাকে ভালোভাবে গ্রহণ করে না এবং সেটাকে বন্ধুত্বের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবেই তারা দেখে। ৭১-এ ভারতের সহযোগিতা বাংলাদেশকে মিত্র দেশে পরিণত করে। তবে সীমান্তে রক্তপাতে এই মিত্রতা যেন তিক্ততায় পর্যবসিত না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের খেয়াল রাখার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত কুড়িগ্রামের ফেলানী হত্যার ৫ বছর পার হলেও ন্যায় বিচার পায়নি তার পরিবার। অভিযুক্ত বিএসএফ সদস্যের সর্বোচ্চ শাস্তির আশায় এখনও দিন গুনছেন তারা। এদিকে বিএসএফের বিশেষ আদালতে পুনর্বিচারের রায়ে অভিযুক্তকে নির্দোষ ঘোষণার পর গত বছরের আগস্টে ফেলানীর বাবা ও কলকাতার একটি মানবাধিকার সংগঠন ভারতের সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
2011 সালের 7 জানুয়ারি ভারত থেকে দেশে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় 15 বছরের কিশোরী ফেলানী খাতুন। তার লাশ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর ঝুলে থাকে প্রায় 5 ঘন্টা। মেয়ে হারানোর সেই দুঃসহ স্মৃতি ফেলানীর স্বজনদের পাশাপাশি ভুলতে পারেননি গ্রামবাসীও। তার সাথে চলাফেরা করছি, তার কথা মনে হলে অনেক কষ্ট হয়। বিচারের কথা শুনি কিন্তু বিচার তো পাইলাম না। ফেলানী হত্যার 2.5 বছর পর 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে শুরু হয় বিচার কাজ। 17 দিনের মাথায় 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেন আদালত। ফেলানীর বাবা ও মা রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের আবেদন করলে শুরু হয় পুনর্বিচারের কার্যক্রম। 2015 সালের 2 জুলাই পুনর্বিচারের রায়ে অমিয় ঘোষকে আবারও নির্দোষ ঘোষণা করা হয়। এরপর রায় প্রত্যাখ্যান করে ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হয়। এই অবস্থায় মেয়ে হত্যার ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছেন ফেলানীর বাবা ও মা। বিচারটা এখন হবে কি না ওইটা সঠিক ওনারা আমাদেরকে এটা বলে না, খালি বলে যে বিচার হবে হবে। এই পর্যন্তই 5টা বছর কাটে গেল। যেদিন আমি বাইসে আছি এতদিন আমি চাইতেই থাকবো, আমি সরকারের কাছে বিচার চাইতেই থাকবো। আশা করি আমি বিচারটা পাবো। তবে আগের রায় সঠিক না হলেও এবার ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী এই পাবলিক প্রসিকিউটর। নতুন বেঞ্চ গঠন হওয়ার পরে নির্ধারিত হবে কোন আদালতে কার নেতৃত্বে বিচারটি হচ্ছে। আমি প্রত্যাশা করি নতুন বছরে প্রথমার্ধেই এই মামলাটির নিষ্পত্তি হলে উভয় রাষ্ট্রের জন্য খুবই মঙ্গলজনক হবে। 2015 সালের 14 আগস্ট ফেলানীর বাবা ও কলকাতার মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদকের যৌথভাবে দাখিল করা রিট আবেদন গ্রহণ করেন ভারতের সুপ্রিম কোর্ট। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলাদেশকে দরিদ্র দেখিয়ে দাতাদের কাছ থেকে আনা সাহায্য বিএনপি জামায়াত আত্মসাৎ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কারো মুখাপেক্ষী নয়। আগামীতে নিজের পায়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলা উদ্যোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এবারও ভূষিত করা হলো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে। 1420 বঙ্গাব্দের হিসেবে এবার মোট 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হয় বিশেষ এই পদক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে 4টি প্রতিষ্ঠান ও 28 জন কৃষি ব্যক্তিত্বকে পুরস্কার তুলে দেন। গুণীজনদের হাতে পদক তুলে দিয়ে শেখ হাসিনা বলেন, কৃষি অর্থনীতি কোনো খাতেই বাংলাদেশের স্বাবলম্বী অবস্থান চায়নি বিএনপি। বাংলাদেশ যখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমাদের তখন পার্লামেন্টে শুনতে হলো, তখন বিএনপি ছিল অপোজিশনে। তারা বলে দিল যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়া ভালো না, তাহলে বিদেশ থেকে সাহায্য পাওয়া যায় না। অর্থাৎ বাংলাদেশের মানুষকে দারিদ্র রাখবে, বুভুক্ষ রাখবে, কঙ্কালসার রাখবে, আর ওটা দেখে দেখে বিদেশ থেকে অর্থ এনে নিজেরা আত্মসাৎ করে খাবে। এটাই ছিল তাদের নীতি। আমরাও পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা তো ভিক্ষুকের সর্দার হতে চাই না। এ সময় গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, কারো উপর ভরসা করে নয়, বরং বাংলাদেশ নিজের সামর্থ্যেই স্বাবলম্বী হবে। গ্রামীণ অর্থনীতিটা আরো বেশি উন্নত হচ্ছে এবং আয় বৈষম্য হ্রাস পেয়েছে, ধনী দরিদ্রের ব্যবধান হ্রাস পেয়েছে। এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশকে আর কখনো কেউ ওই দরিদ্র বা বিশ্বের অন্য দেশের কাছে ভিক্ষা চাওয়া দেশ এভাবে যেন কেউ আর অবহেলা করতে না পারে। বাংলাদেশ হবে বিশ্বে মর্যাদাপূর্ণ একটা রাষ্ট্র। এছাড়া আগামীতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যুব সম্প্রদায়কে কৃষি খাতে বিনিয়োগের আহ্বানও জানান শেখ হাসিনা। বাঙালি জাতিকে আর যেন কেউ কখনো অবহেলা দেখাতে না পারে। আমার মনে হয় আর কেউ দেখাবে না, কারণ সে শিক্ষা তারা পেয়ে গেছে পদ্মা সেতু নিয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ইসলামী ঐক্য জোটের একাংশের নেতারা। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 20 দলের নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে সকালে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী 20 দলীয় জোট ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এর কয়েক ঘন্টার মধ্যেই মাওলানা রকিব নিজেকে ঐক্য জোটের চেয়ারম্যান ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন। রাতে ওই অংশের নেতারাই বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। ২০ দলীয় জোট ভাঙার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, আন্দোলনের জন্য বিএনপি একাই যথেষ্ট। আজকে ফেলানি হলো একটি প্রতীক। ফেলানি তো ঝুলে নাই, বাংলাদেশের কোটি কোটি নাগরিক আমরা সবাই ঝুলন্ত অবস্থায় আছি। দেশে নানা ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। ২০ দলীয় জোটের কোন দলের কে নানান ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা দিয়ে সরানো যায় কিনা সে ধরনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার কোনো সম্ভাবনা নাই। বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, শহীদ জিয়ার দল বিএনপি আন্দোলনের জন্য যথেষ্ট। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সহজ প্রক্রিয়া নয়। ২ দিনের কলকাতা বেঙ্গল গ্লোবাল সামিটে যোগ দিতে গিয়ে কলকাতা বিমানবন্দরে সময় সংবাদকে কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। ১৭ সদস্যের বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা পৌঁছান তোফায়েল আহমেদ। এ সময় ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। পাকিস্তান ২ দিন আগে বাংলাদেশের একজন কূটনীতিককে বহিষ্কার করার কারণে ইসলামাবাদের সঙ্গে ঢাকা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া। এ সময় তিনি জানান, ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন তাদের বিচার অব্যাহত থাকবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি থাকবেই, কারণ আমরা ভারত থেকে অনেক কিছু আমদানি করি আমাদের প্রয়োজনে। এই আমদানি যদি বন্ধ হয় আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। তবে এই সফরের মধ্য দিয়ে এবং কালকে যে সামিট হতে যাচ্ছে, এখানে আমাদের বাংলাদেশের অনেক ব্যবসায়ী এসেছে, তারা এখানকার ব্যবসায়ীদের আলাপ করবে। উভয়দের যাতে ব্যবসা বাণিজ্যে আমরা আরও প্রসার ঘটাতে পারি, এখানকার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করে, বাংলাদেশের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করব। প্রবাসী সময় আরো থাকছে। ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রফতানি এবং রেমিটেন্সের রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। 11 মাসে রেমিটেন্স এসেছে $1,500 কোটি বেশি। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বৈষম্য দূর করার দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার 2 ঘন্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। কর্মসূচি থেকে শিক্ষক নেতারা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করতে শিক্ষকদের হেয় করে একটি মহল তাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। দাবি পূরণ না হলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী লাগাতার আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। অষ্টম বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত সব শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে বিরতি দিয়ে কলা ভবনের সামনের বটতলায় অবস্থান সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি আন্দোলন করতে চাই না, আমি ধর্মঘট করতে চাই না, আমি ক্লাসরুমে থাকতে চাই, আমি গবেষণাগারে থাকতে চাই। হুঁশিয়ার করে দিতে চাই, পরবর্তী আন্দোলন যদি আমরা করি ওই কুচুক করে আমাদের বিরুদ্ধেই করব আমরা, যারা এই বিশ্ববিদ্যালয়গুলিকে অশান্ত করতে চায়। আন্দোলনে সংহতি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলা ও মানবিক অনুষদ ভবনের সামনে অবস্থান নেন। তারা বেতন বৈষম্য নিরসনে নিজেদের দাবিতে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষকদের কাজকে কখনো ঘন্টা দিয়ে পরিমাপ করা যায় না। যারা এই ঘন্টা দিয়ে পরিমাপ করছে তারাই ষড়যন্ত্রকারী এবং তারাই গভর্নমেন্টকে বিভ্রান্ত করছে। সেই বিভ্রান্তের ফলে আজকে 37টা বিশ্ববিদ্যালয় একযোগে বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন করে কৃষি অনুষদের সামনে অবস্থান নেন। এ সময় অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। 3 নম্বর গ্রেড থেকে 2 নম্বর গ্রেডে একজন অধ্যাপক যেতে পারবে না, 2 নম্বর থেকে 1 নম্বর গ্রেডে যেতে পারবে না, এটা সবচেয়ে বড় ধরনের একটা বৈষম্য। উচ্চশিক্ষায় যদি বিনিয়োগ না বাড়ে তাহলে কিন্তু আমাদের এবং সম্মান না বাড়ে তাহলে আমাদের রাষ্ট্রের যে ডেভেলপমেন্ট সেটি ব্যাহত হবে। এদিকে দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ। এদিকে একই দাবিতে 1 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন কর্মকর্তারা।
এ সময় দাবি না মানা হলে আগামীতে 10 থেকে 14 জানুয়ারি প্রতিদিন 1 ঘন্টা করে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংগঠনটি। এছাড়া কালো ব্যাজ ধারণ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী মার্চের মধ্যে আইনি প্রক্রিয়া জামায়াতকে নিষিদ্ধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেছেন যে জামাত যুদ্ধাপরাধী দল জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এটা আশা করি যে আমরা মার্চ মাসে হয়তো এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এই জাতি ৭১ সালেই তো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেই তো দেশ আলাদা স্বাধীন করেছে। ঈদের সঙ্গে নতুন করে আর সম্পর্ক সৃষ্টির জন্য বাংলাদেশের জনগণ খুব একটা আগ্রহী বলে আমরা মনে করি না। আওয়ামী লীগ নেতারা বলেছেন, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অন্য যুদ্ধ অপরাধীর মতোই নিজামীর ফাঁসির রায় কার্যকর করবে সরকার। একই সঙ্গে 2016 সালের মধ্যেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা একথা বলেন। নিজামীর ফাঁসির রায় আপিলের ডিভিশন বলবৎ রেখেছে এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারের রায় যেমনিভাবে কার্যকর করা হয়েছে নিজামের ফাঁসির রায়ও তেমনিভাবে কার্যকর করা হবে। এটা কেবলমাত্র সময়ের বিষয় মাত্র। 2016 সাল ইনশাআল্লাহ এই বছরেই জামাত আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামাত ইনশাআল্লাহ নিষিদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মাটিতে জামাতের রাজনীতি চলতে পারে না। সকল প্রক্রিয়া সম্পন্ন করে ইনশাআল্লাহ জামাত নিষিদ্ধ করা হবে। তাদের অর্থের উৎস ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বন্ধ করা হবে। বেগম খালেদা জিয়া এখন হচ্ছেন বিএনপির বোঝা। শুধুমাত্র বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী নয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে যার সম্পর্ক, তার সাথে কোনো আলোচনা সরকারের আওয়ামী লীগের হতে পারে না, হবে না। প্রবাসী সমারোহ থাকছে। শুক্রবার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। কঠিন প্রতিপক্ষ মেনে দু দলেরই ভালো খেলার প্রত্যয়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। শুক্রবার শুরু হচ্ছে 50তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ইজতেমা ময়দান। দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা মাঠে। আগামী 10 জানুয়ারি রোববার আখিরে মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। 4 দিন বিরতি দিয়ে 2 পর্বের এই ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 15 জানুয়ারি। ইজতেমা ময়দান থেকে ফিরে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় অংশ নিতে টঙ্গীর তোরাক তীরে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ময়দানের 160 একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্যই এই জমায়েতে যোগদান বলে জানান মুসল্লিরা। নিয়ত হলো একটা, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়াবি আমাদের কোনো মাকসাদ নাই, এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে চাইবো এইটাই যে সব মানুষের আল্লাহ হেদায়েত দিয়া দেব। আল্লাহ তাআলা এই দেশকে শান্তি করে দেব, শান্তিময় করে দেব। আল্লাযীনা আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারগণ, তোমরা নিজে আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলদেরকে বাঁচাও। তো আমি নিজে যদি ঠিক হইতে পারি, এই স্বর্ণাম যদি আমার ভিতরে ঢুকাইতে পারি, তাহলে আমিও এরকম সারা ময়দান ঢুকাইতে পারবো। এটা ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে 18টি পথ। অবাধ প্রবেশ নিশ্চিত করতে তুরাগ নদে 8টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। জেলা প্রশাসন কর্তৃক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের জন্য সকল টেন্ট, তাঁবু নির্মাণ করা হয়েছে। তাদের পানীয় জলের জন্য প্রায় 3.5 কোটি লিটার পানি আমরা প্রতিদিন সরবরাহ করব। পয় নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। তাদের বাথরুমের জন্য প্রায় 600 বাথরুম কমপ্লিট। প্রতি পর্বে 5 থেকে 6,000 পুলিশ কাজ করবেন। এছাড়া প্রতিটি মোড়ে মোড়ে আমরা স্ট্রাইকিং মোবাইল রয়েছেন, সেখানে চেকপোস্ট রয়েছেন এবং এবারই প্রথম আমরা প্রত্যেকটি এলাকায়
মানে মুড়ে মুড়ে আমরা সিসিটিভি লাগিয়েছি এবং আমাদের 60 সদস্যের একটা বুম ডিসপোজাল টিম থাকবেন। সব কিছু মিলে আমাদের ট্রাফিক ব্যবস্থাকে আমরা অত্যন্ত এবার শক্তিশালী করেছি। প্রথম পর্বে 17টি জেলার মুসল্লিরা 27টি খিত্তায় অবস্থান করবেন। 2 পর্বের ইজতেমায় 30 থেকে 35 লাখ মুসল্লির সমাগম হবে বলে মনে করছেন আয়োজকরা। শেখ জায়েদ, সময় সংবাদ, গাজীপুর। এবার প্রবাসের খবর। কলকাতার মতো বাংলাদেশেও কেবল টিভি মেলা আয়োজনের দাবি জানিয়েছেন এদেশের কেবল অপারেটররা। একই সঙ্গে কেবল টেলিভিশন প্রদর্শনের ডিজিটাল প্রযুক্তি প্রচলনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। প্রতিদিনই উন্নত হচ্ছে কেবল টেলিভিশন প্রযুক্তি, আর প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি দর্শককে আরো পরিষ্কার ও ঝকঝকে ছবি উপহার দিতে বাংলাদেশ সরকারের নেয়া কেবল টিভি ডিজিটালাইজেশনের সিদ্ধান্তের পর বাংলাদেশের কেবল অপারেটররাও ছুটছেন দেশ বিদেশের কেবল টিভি মেলায়। তারই অংশ হিসেবে এবার কলকাতার আন্তর্জাতিক কেবল টিভি মেলায়ও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন বেশ কয়েকজন কেবল অপারেটর। পুরো ইন্ডিয়াতেই ডিজিটালাইজেশন, এই ডিজিটালাইজেশন ইমপ্লিমেন্ট এখনো বাংলাদেশ হয়তো 1-2টা শহরে হয়েছে। আশা করছি বাংলাদেশও অতি দ্রুত হবে। তারই প্রযুক্তিগত দিক দেখার জন্য এবং সবাই এই সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য এসছে। ভারত সরকার কেবল টিভির প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করায় সেদেশের মানুষ সেট টপ বক্সের মাধ্যমে পরিষ্কার ও ঝকঝকে ছবি দেখতে পাচ্ছেন। অথচ বাংলাদেশে কেবল টিভির প্রচারে একই রকম সিদ্ধান্ত নেওয়া হলেও এর বাস্তবায়নে সরকার এখনো তেমন কোনো উদ্যোগ নেয়নি। ফলে কেবল অপারেটর কিংবা দর্শক কারোই কোনো উপকার হচ্ছে না বলে অভিযোগ অনেকের। এটা ডিজিটালাইজেশন হয়ে গেলে তখন এখনকার গ্রাহকদের যে অভিযোগ, সেই অভিযোগ গ্রাহকরা করবে না এবং আমরা আমাদের ব্যবসা থেকে যে মুনাফা বলেন বা যে ব্যবসা আমাদের পাওয়া উচিত আমরা সেটা পাই না। তবে সরকারি সিদ্ধান্ত যাই থাকুক, অনেক অপারেটরই নিজ উদ্যোগে কেবল টিভি প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তি সংযোজনের কাজ শুরু করেছেন। রাজশাহীতে অলরেডি আমরা ডিজিটাল শুরু করছি, সেটআপ বক্স এখনো দেওয়া শুরু করিনি, আমরা সেটআপ বক্স দিব। এখানে দেখতেছি যে ওটার সাথে ইয়ে করে কি ইকুইপমেন্টসগুলো নেওয়া যায়, সেটআপ বক্সগুলো নেওয়া যায়। 5ই জানুয়ারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবারের মেলায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন প্রায় 350 কেবল অপারেটর। সময় সংবাদ, কলকাতা। পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বাড়লেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, উদ্বোধনের প্রথম বছরেই এ থেকে 34,000 কোটি টাকা আয় হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে সেতু ভবনে এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে একথা বলেন তিনি। 28,700 কোটি টাকা একবার আমরা খরচ করছি কয়েক বছর নির্মাণ কাজে, কিন্তু আমরা রিটার্ন পাবো প্রথম বছরেই 34,034,000 crore টাকা আমরা প্রথম বছরে রিটার্ন পাবো। কাজে আমাদের লস কিসে? অনেকে বলছেন যে রেলের তো কোনো কাজ দেখছি না। রেল কাজ শুরু করছে। পদ্মা সেতু যখন 2018 সালে চালু হবে, মাওয়া থেকে ভাঙ্গা রেলের যে কানেক্টিভিটি সেটা রেল লাইন হয়ে যাবে এবং যেদিন আমরা সেতু উদ্বোধন করব সেদিন রেল সেতুও সঙ্গে সঙ্গে উদ্বোধন হয়ে যাবে। পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ পিপিপির আওতায় 2020 সালের মধ্যে মোট বিদ্যুৎ শক্তির 10% আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এই তথ্য জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুযায়ী এই বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য শক্তির উন্নয়ন বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। This subject we need a quality things also. And of course we need new technologies. আমরা সারা বাংলাদেশে 44 লক্ষ বাড়িতে হোম সোলার সিস্টেম করেছি ইটকলের মাধ্যমে। পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে 13 থেকে 14 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে নেক্সট 5 ইয়ার্স। কারণ আমি যাচ্ছি 24,000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপন্ন করতে। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রফতানি এবং রেমিটেন্সের প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছরের 11 মাসে বাংলাদেশে রেমিটেন্স এসেছে 1,500 কোটি ডলারের বেশি। আর বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে গেছেন 5,55,000 শ্রমিক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে কর্মরত বাংলাদেশিদের পাঠানো টাকা বা রেমিটেন্সের পরিমাণ তুলনামূলক বাড়ছে, কিন্তু 2013 সালের শেষ দিক থেকে গত বছরের মার্চ পর্যন্ত দেশে চরম রাজনৈতিক অস্থিরতা থাকায় রেমিটেন্স পাঠানো নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল বিদেশে কর্মরত বাংলাদেশিরা। তবে সেই অনিশ্চয়তা কেটে যাওয়ায় গত বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। গত বছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $1531 কোটি। 2014 সালে এসেছিল প্রায় $1,500 কোটি। দেশে একটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ বজায় করছে, যার জন্য জনসম্পদ রপ্তানিও বেড়েছে এবং দেশের বাইরে যে সমস্ত জনগণ কাজ করছে তারাও দেশে টাকা পাঠানোর আস্থা ফিরে পেয়েছে। রেমিটেন্সের মতো রেকর্ড সৃষ্টি হয়েছে জনশক্তি রপ্তানিতেও। 2014 সালে 4,09,000 বাংলাদেশি কাজের ভিসা নিয়ে বিভিন্ন দেশে গেলেও এবার তা দাঁড়িয়েছে 5,56,000-এ। বহির্বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ভাবমূর্তি বাড়ার কারণে আমাদের বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়াটা বেড়েছে। তবে আটাপ নেতারা বলছেন আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি সরকারের কিছু সিদ্ধান্তহীনতার কারণে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের সমস্যা থেকে যাচ্ছে। এটা আরো বেশি হতো যদি আমাদের সরকারের অবস্থান কূটনৈতিক পর্যায়ে এবং বিভিন্ন রাষ্ট্রদূত পর্যায়ে যদি তাদের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাটা অব্যাহত থাকতো। গত বছর বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের ওমানে 1,29,000, কাতারে 1,23,000 এবং সৌদি আরবে 58,000 শ্রমিক গেছে। আর সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ প্রায় $300 কোটি। এরপরে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে $250 কোটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মেট্রো রেলের রুট সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। নকশা অনুযায়ী কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশ দিয়ে মেট্রো রেলের রুট করা হলে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করবে বলে দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া রাজু ভাস্কর্য, কার্জন হল সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা হুমকির মুখে পড়বে বলেও দাবি তাদের। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 6,876 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহান পেয়েছেন 4,787 ভোট। আওয়ামী লীগ প্রার্থী আবু নাইম মোহাম্মদ বাশার পেয়েছেন 3,339 ভোট। রাত 8:30টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন এ ফল ঘোষণা করেন। সীমানা জটিলতায় বন্ধ থাকার পর উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবারের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে 64 জেলার অংশগ্রহণে রাজধানীতে জমে উঠেছে 18 দিন ব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব 2016। কর্মব্যস্ত রাজধানীতে একটু বিনোদনের ছোঁয়া পেতে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে অনেকে উৎসব উপভোগ করছেন। বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের 7ম দিনের পরিবেশনার শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। পরে নাচ, গান, গীতিনাট্য, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করে 4টি জেলা। প্রথমেই নদীর কাছে ঋণী গীতিনাট্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। পরে নিজস্ব সংস্কৃতির নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন তারা। সন্ধ্যা গড়ানোর সাথে সাথে সংস্কৃতিপ্রেমী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। এরপর একে একে মঞ্চে এসে মনোমুগ্ধকর পরিবেশনায় নিজস্ব সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন দিনাজপুর, বরগুনা ও মানিকগঞ্জ জেলার শিল্পীরা। দর্শকদের উপভোগ করার পাশাপাশি এত বড় মঞ্চে অংশ নিতে পেরে খুশি শিল্পীরাও। আমি দিনাজপুর থেকে এসেছি, এখানে আমি অনেক নাচ গান দেখছি, আমার খুব ভালো লাগছে। আমরা যে উত্তরবঙ্গ থেকে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখতে এ ধরনের উৎসব বড় ভূমিকা পালন করবে বলে মত দেন এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এর বিরুদ্ধে যুদ্ধ করা একমাত্র হাতিয়ার হচ্ছে আমাদের সংস্কৃতি। সুতরাং সংস্কৃতিকে যত বেশি আমরা ছড়াতে পারবো বাংলাদেশের সর্বত্র, তত আমরা বেশি মানুষকে সচেতন করতে পারবো। বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলা এই উৎসবের পর্দা নামবে 18 জানুয়ারি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা।
দেশের বাইরের খবর। লিবিয়ায় একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে শক্তিশালী গাড়ি বোমা হামলায় অর্ধশতাধিক নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে বৃহস্পতিবার জিলিতেন শহরের আল জাহপাল প্রশিক্ষণ কেন্দ্রে এই হামলা হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রায় 60 কিলোমিটার দূরে মিসরাতা শহর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকারের বিরোধী তবরুক ভিত্তিক সরকার এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে। হামলার দায়ভার এখনো কেউ স্বীকার করেনি। তবে লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জানিয়েছেন সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। প্যারিসে একটি পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে। পুলিশের থেকে জানানো হয়েছে এরই মধ্যে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। ফরাসি গণমাধ্যম আইটেলি জানিয়েছে প্যারিসের গুত্তেদুর পুলিশ স্টেশনে বৃহস্পতিবার সকালে ছুরি হাতে এক হামলাকারী ঢোকার চেষ্টা করে। এ সময় সে পুলিশের উপর হামলাও চালায়। প্রত্যক্ষদর্শীরা বলছে একই সময় পুলিশ স্টেশনের বাইরে থেকে 2-3টি গুলির শব্দ শোনা যায়। এরপরই এক ব্যক্তির নিথর দেহ স্টেশনের বাইরে পড়ে থাকতে দেখা যায়। হামলাকারীরা শরীরে কোনো বিস্ফোরক রয়েছে কিনা তা পরীক্ষা করা দেখেছেন। এদিকে ফরাসি রম্য পত্রিকা শার্লি আবদোতে হামলার 1 বছর উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। সাফের হতাশা কাটিয়ে এবার বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসরে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 2:45টায়। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ সুজুকি কাপে গেল আসরের মতো এবারও ব্যর্থ হয়ে ফিরেছে বাংলাদেশ। তবে সাফের পরই ঘরের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপের সাফল্য দিয়ে নিজেদের ব্যর্থতা গোছাতে মরিয়া মামুনুলরা। গোল্ড কাপের গেল আসরে দুর্দান্ত পারফর্ম করেও অল্পের জন্য শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার তাই শিরোপার স্বপ্ন মারুফুল হকের দলের বড় কোনো ইনজুরি সমস্যাও নেই। অন্যদিকে সাফের সেমিফাইনালে আফগানিস্তানের কাছে 5-0 গোলে হেরে বিদায় নেয় শ্রীলঙ্কা। তাই বঙ্গবন্ধু গোল্ড কাপে ঘুরে দাঁড়াতে চায় তারাও। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 179তম স্থানে, শ্রীলঙ্কার অবস্থান 188। দুই দলের মুখোমুখি শেষ 5 ম্যাচে 2বার জিতেছে লঙ্কানরা। 2টি জয় আছে মামুনুলদের, 1টি ম্যাচ ড্র হয়েছে। ব্যক্তিগত ছুটি শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন না থাকলেও আগের রাতে দেশে ফিরেই ঐচ্ছিক অনুশীলন করেন সাকিব। শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় দলের অন্য সবার সঙ্গে খুলনার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব। বৃহস্পতিবার সকালে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে প্রায় 2 ঘন্টা নেটে ব্যাটিং অনুশীলন করেন ওয়ানডে ও টি20 ফরম্যাটের বিশ্বসেরা এই অলরাউন্ডার। তারপর রানিং ছাড়াও জিমে দীর্ঘ সময় কাটান সাকিব। গেল নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝপথে সন্তানের বাবা হওয়ার খবরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কদিন পরেই ফিরে অংশ নেন বিপিএলে। তারপর আবারও কন্যা সন্তানকে সময় দিতে বিসিবি থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশে ফিরে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও পরিবারের সঙ্গে আনন্দের সময়টুকু কিভাবে উপভোগ করেছেন তা আলাপ করেন। এ সময় অধিনায়ক মাশরাফির সঙ্গে কুশল বিনিময় ছাড়াও জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া নুরুল হাসান সোহানকে শুভেচ্ছা জানান। 15 জানুয়ারি 4 ম্যাচ টি20 সিরিজের প্রথম টি20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। কাজী আরেফ হত্যা মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে 3 জনের ফাঁসি কার্যকর। শেষ দেখা করেছেন স্বজনরা। আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে সীমান্ত হত্যা। গত বছরে নিহত 45 জন। কুড়িগ্রামের ফেলানি হত্যার 5 বছরেও ন্যায় বিচার পায়নি পরিবার। বিদেশে বাংলাদেশকে দরিদ্র দেখিয়ে সাহায্য এনে আত্মসাৎ করেছে বিএনপি জামায়াত। কৃষি স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জাতীয় বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। এবং শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রস্তুত ময়দান। দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা।
এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়াই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।